নিটল টাটার বিহিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ। তিনজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। ইংল্যান্ডের খবরটি দিয়ে শুরু করতে চাই, যেটি আজকে একটা আশঙ্কার কথাই বলেছেন বিজ্ঞানীরা, যে যদি করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয় তাহলে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে এবং নতুন সব ধরনের কারখানায় পরিণত হবে, এরকম একটা শব্দ তারা ব্যবহার করেছেন। কিন্তু আমাদের যতটুকু জানা যে ইংল্যান্ডে কিন্তু প্রচুর মানুষকে এর মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে করোনা নিয়ন্ত্রণে, মৃত্যুর হার অনেকখানি কমে গেছে। তারপরেও এরকম সিদ্ধান্ত কেন, বা এরকম ফোরকাস্টিং কেন বিজ্ঞানীরা দিচ্ছে? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মনে হয় এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা যদিও গভর্নমেন্ট ডিসিশনটা নিয়েছে, এখানকার সায়েন্টিস্টরা অনেকে কিন্তু আপনি যেটা বললেন ওয়ার্নিং দিয়েছে। এখন লকডাউন একদিকে যেরকম ভালো একটা ডিজিজকে কন্ট্রোল করতে, অথবা বিভিন্ন ধরনের মেজার্স যেমন মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, এটা কিন্তু আবার ইকোনমির জন্য খারাপ। সো দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স, যে আপনি কোন জায়গায় আপনি ফাইন লাইন টানবেন যে ইকোনমি আর হেলথ এই দুটার মধ্যে। এখন ইংল্যান্ডে এই জিনিসটা করতে পারছে, এখানে কতগুলো কারণ আছে, যেটা আমি মনে করি বাংলাদেশের সাপেক্ষে জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন ইংল্যান্ডে এক নম্বর হচ্ছে এখানে 2.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটা দেশ আপনার, এবং বাংলাদেশ হচ্ছে অলমোস্ট হাফ সাইজের, কিন্তু ইংল্যান্ডে হচ্ছে 6 কোটি মানে জনসংখ্যা, আর আপনার বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, কারেক্ট মি ইফ আই এম রং। সো এখানে আপনি যদি দেখেন যে কাউকে যদি একটা 40 জন লোকের লাইন থাকে, আপনি বলেন যে আপনি 2 মিটার দূরে দাঁড়ান, মানুষ কিন্তু 2 মিটার দূরে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশে আপনার এটা সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। আপনি একটু আগে ব্যাংকের যেই ছবিটা দেখালেন, ওখানে 1 ফিটের মধ্যে 3 জন মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। সো এখন আপনি ইংল্যান্ডের এটা কি ডিসিশন রাইট নাকি রং ডিসিশন, এটা 1-2 মাস পরে বোঝা যাবে। কিন্তু আপনি যেটা আপনার কথাতেই বললেন যে ইংল্যান্ডে প্রায় 85% অ্যাডাল্টকে কিন্তু ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন দেওয়া হয়েছে, অলমোস্ট 60-65% অ্যাডাল্টকে কিন্তু সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের দেশে যদি আপনি কনসিডার করেন যে 18 কোটির দেশ, এখানে 40% লোক হচ্ছে 18 বছরের নিচে, তাদেরকে আপনার ভ্যাকসিন হয়তো আপনি দিবেন না এখন। তারপরেও কিন্তু আমাদের 10 থেকে 12 কোটি লোককে ভ্যাকসিনেট করতে হবে। সেই হিসাবে তো আমাদের অ্যাকচুয়ালি হার্ড ইমিউনিটির আমরা ধারে কাছেও নাই, এবং একটা ছোট দেশ, অনেক কনজেস্টেড দেশ, যার ফলে আমরা ইংল্যান্ডে, আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে যেই মেজার্স নিতে পারবো সেটা বাংলাদেশে পারবে বলে আমার মনে হয় না। এবং ইংল্যান্ডে আরেকটা জিনিস, কিন্তু আউটডোরে কিন্তু আমাদের এখন মাস্ক পরতে হয় না এমনি। এই এই যেই মেজার্সটা নেওয়া হবে, বলা হচ্ছে শিথিল করা হবে, সেটা হয়তো ইনডোরে এই জিনিসটা করা হবে। কিন্তু আপনাকে আমি একটা জাস্ট ওয়ার্নিং দিব, যে আমাদের যে বড় বড় সুপার মার্কেট, তারপর হসপিটাল, এগুলিতে কিন্তু হেপা ফিল্টার থাকে, বিভিন্ন ধরনের ফিল্ট্রেশন থাকে, যার ফলে দেখা যায় যে 1 মিনিটে এয়ার সাইকেল চেঞ্জ হয়। সো এয়ারটা যেটা একটা গুমোট জায়গায় আছে সেটা বাইরে যায়, এটা রিসার্কুলেট হয়। বাংলাদেশে তো এটা সম্ভব না, বাংলাদেশ একটা গরম দেশ, কনজেস্টেড দেশ। আপনি যদি একটা সুপার মার্কেটে এরকম ভাবে মাস্ক ছাড়া মানুষজনকে মিক্স আপ করতে বলেন, তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। আমার মনে হয় আমাদের মোর দেখতে হবে চায়নাতে কি করছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়াতে কি করছে, ওই শিক্ষাগুলো নিতে হবে। আর আরেকটা জিনিস আমি একটু বলি, যে চায়নাতে কিন্তু অনেক আগে থেকেই দেখবেন যে একটা রীতিনীতি আছে যে মাস্ক পরার। ওদের দেশে কিন্তু আপনার ইনফ্লুয়েঞ্জায় মৃত্যু এবং শীতকালে যে বুড়ো বুড়িদের মৃত্যু ঠান্ডা লেগে, এটা কিন্তু অনেক কম এই ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমার মনে হয় মাস্ক পরাটা অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি ইনডোর সেটিং, আউটডোর সেটিং পরার দরকার নেই। জি, শাকিল ফরিদ থাকবেন, আমি আপনার কাছে আসবো। আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সংখ্যাটা 18 কোটি, সরকারি হিসেবে মানে পরিসংখ্যান ব্যুরো হিসেবে এখন 16 কোটি 80 লাখ বা তার আশেপাশে হবে, সেরকম একটি তথ্যই আমরা জানি। আমি একটু শওকত মাহমুদ আপনার কাছে আসি, যে ইংল্যান্ডের কথা তো আমরা শুনলাম, তার পাশাপাশি আমাদের এখানেও লকডাউন বাড়লো, আরও লকডাউন মানে হচ্ছে কঠোর বিধিনিষেধ বেড়ে 14 তারিখ পর্যন্ত করা গেল। কিন্তু একটা দৃশ্যমান দৃশ্য হচ্ছে আজকে থেকে, মানে গতকালকে থেকে ঢাকার রাস্তায় জনগণের সংখ্যা বেড়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে, তার মধ্যে আবার বিধিনিষেধও বেড়েছে। ধন্যবাদ জুয়েল সাহেব। আমি ডাক্তার সাহেব যে কথাগুলো বললেন সেই কথার সূত্র ধরেই বলতে চাই যে অন্যান্য দেশে লকডাউনের যে মানদণ্ড, আমাদের এখানে লকডাউনের মানদণ্ড ডিফারেন্ট।
এবং সরকারের কাছে লকডাউন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। সরকার লকডাউন দিয়ে ঘোষণা করে বলবে যে এখানে কেউ বের হবেন না, কেউ যাবেন না, কিন্তু লকডাউনের যে ইকোনমিক সাইটস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেশের সরকার সেগুলো মেনটেন করছে। যখন ফার্স্ট ওয়েভ আসলো তখন কিন্তু আমরা বলেছি, এবং সরকারও কিন্তু তখন এই মানুষকে, নিম্ন আয়ের মানুষদেরকে সহায়তা করা যাতে তারা ঘর থেকে বেরোতে যাতে না হয় সে ব্যবস্থাটা ছিল। কিন্তু এবারে আমরা দেখছি যে সেই ব্যবস্থাগুলো কিছু নেই, এবং ঈদকে সামনে রেখে মানুষ এত বিভ্রান্ত এবং দিশেহারা যে তারা বাইরে বেরোচ্ছে, রিক্সা নিয়ে বেরোচ্ছে, রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে বেরোচ্ছে, সবাই একটা রুটি রোজগারের জন্য বাইরে বের হওয়ার চেষ্টা করছে। অতএব লকডাউনকে সেভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে বলে মনে হচ্ছে যে আগের মতো বাধা দেওয়া বা এগুলো তারা করছে না। আর অ্যারেস্ট গ্রেপ্তার যেটা করছে এটা আমার মনে হচ্ছে অমানবিক। তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে কিছুক্ষণের জন্য শাস্তি দিয়ে তারপরে ছেড়ে দিল, কিন্তু তারা ঘরেই ফিরে। যেটা আমি মনে করি যে লকডাউন দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তো অথচ এই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি যে সীমান্তে পাহারা বসান এবং বিজিবিকে অ্যাক্টিভেট করেন, সবকিছু করেন, কিন্তু আমরা দেখলাম না, সরকার সেখানে ব্যর্থ হয়েছে। এই কারণে যে সীমান্ত দিয়েই এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে ঢুকেছে, এখন এটা গোটা বাংলাদেশে ছড়িয়ে। তো এই বিষয়টার জন্য আমরা মনে করি যেখানে সরকার টিকা জোগাড় করতে পারছে না, হাসপাতালে শয্যা দিতে পারছে না রোগীদেরকে, অক্সিজেনের সংকটের কথা তো স্বাস্থ্য অধিদপ্তর নিজে থেকে বলছে যে রোগী বাড়লে অক্সিজেন সাপ্লাই করা সম্ভব হবে না। সেই জায়গায় এই লকডাউন দেওয়া ছাড়া সরকারের কোনো উপায় নেই। এবং কিন্তু এই লকডাউনও আমি মনে করি যে এই লকডাউনে যে খুব একটা ফল পাওয়া যাবে এটা আমি আশা মনে করি না। কারণ আজকে এই 5 দিন লকডাউনের পরে যদি এখন 10,000 রোগী আপনার আইডেন্টিফাই করা হয় এবং মৃত্যু সংখ্যা সর্বোচ্চ হয়, তাহলে আমার কাছে তো মনে হয় যে পরিসংখ্যানগত অবস্থা এবং একই সঙ্গে বাস্তব অবস্থা মিলিয়ে তো আমরা কোনো ইয়ে দেখছি না। এবং সরকার মানে রপ্তানিমুখী শিল্প বা শিল্প কলকারখানা খোলা রেখেছে, সেসব জায়গা থেকে কি ধরনের সংক্রমণ হচ্ছে এটাও কিন্তু আমাদের নজরে দেখার আসছে। একটা প্রয়োজন রয়েছে। জি, সো যেটি শওকত মাহমুদ বললেন যে এই পুলিশের এই যে গ্রেপ্তারের প্রসঙ্গটাকে নিয়ে যে গ্রেপ্তার করাটা অমানবিক, কিন্তু পাশাপাশি আবার এটাও বলা হচ্ছিল বিভিন্ন সময় যে পুলিশ কঠোর হচ্ছে না, কঠোর হলে আবার অমানবিক বলা হচ্ছে, সেটি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা যে লকডাউনের কথা বলছি, এখানে একজন ডাক্তার আছেন দেশের বাইরে, তিনি তাকে সামনে রেখেই বলছি যে দেখেন, লকডাউনের যে প্রথম প্রিন্সিপাল যে এটা একটা 14 দিন বা 21 দিনের হবে, আমরা প্রথমে সেই প্রিন্সিপাল থেকে বাইরে এসে 7 দিনের জন্য দিয়েছি। আমার কাছে মনে হয় পৃথিবীর কোথাও 7 দিনের লকডাউন আছে কিনা সেটা একটা বড় বিষয়। যাই হোক, আবার পরে 7 দিন বাড়ানো হচ্ছে। দ্বিতীয় হলো, লকডাউনের মধ্যে আপনি কিছু কারখানা খোলা রাখবেন রপ্তানিমুখী, কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অর্থনৈতিক প্রতিষ্ঠান খোলা রাখবেন। তার অর্থ হলো যে আপনি নিজেই কিন্তু লকডাউনের যে প্রসেস সেটা থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন যেটা হচ্ছে যে বাস্তবতা যেটা, সেটা হলো যে যেই মানুষের প্রয়োজন আছে, পেটে খিদা আছে, সে কিন্তু বেরিয়ে যাবে, যে কোনো কারণেই তাকে আটকে রাখা যাবে না, এবং সেটাই ঘটছে। পুলিশকে কঠোর হতে বলা হয়েছে, সুতরাং পুলিশ কঠোর হচ্ছে। কঠোর হতে গেলে পুলিশের আবার সমালোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় যে একটা দোটানার মধ্যে পুলিশ পড়েছে। এখানে নির্দেশনার একটা, অথবা আমার কাছে মনে হয় এনফোর্সমেন্টের একটা ক্লিয়ার পারসেপশনের অভাব আছে পুলিশ বাহিনীর মধ্যে এবং জনগণের মধ্যে। এখানে যেহেতু কিছু জিনিসকে এক্সামশন দেওয়া হয়েছে, সেই এক্সামশনের সুযোগটা অন্যরাও নেওয়ার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। আবার এক্সামশনের মধ্যে যারা পড়ে তাদেরও 2-1 কিন্তু হ্যারাসমেন্টের অভিযোগ করছে। আপনি দেখেছেন চট্টগ্রাম থেকে একজন চিকিৎসক বলেছেন যে তিনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। পুরো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে লকডাউন, যেটা শওকত ভাই বলেছেন, লকডাউন তো আসলে লাস্ট রিসোর্ট। আপনাকে তার আগের যে প্রসেস গুলো, সেই জায়গাগুলো গত বছরের মার্চ থেকে আমরা এই পর্যন্ত 1.5 বছরে এসে সেই জায়গাগুলো কতটা মানতে পেরেছি। একটা পর্যায়ে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেই ফেলেন যে আমরা আমেরিকার চাইতে ভালো করেছি। সুতরাং ওই যে একটা আত্মপ্রসাদ, ওই যে একটা আত্মতুষ্টি, সেইখান থেকে আমাদের যে আজকে এই জায়গায় আসলাম, এটার অনেকগুলো আমার মনে হয় যে সিস্টেমের ব্যত্যয় ঘটেছে। যে ডেল্টা ভেরিয়েন্টের কথা যেটা আমরা বলছি, ডেল্টা ভেরিয়েন্ট তো ডেফিনেটলি আমাদের এখানে একটা বড় ইম্প্যাক্ট রেখেছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনি যদি গত রোজার ঈদের মানুষের ঠাসাঠাসি করে বাড়ি যাওয়া, ওটা যদি দেখেন,
এবং পরবর্তীতে এইবার যখন লকডাউনটা দেওয়া হলো 3 দিন হাতে রেখে, সেই সময় যে মানুষের গাদাগাদি করে মাতামাতি করে বাড়ি যাওয়া, দেখে মনে হচ্ছে যে সুযোগটা দেওয়া হয়েছে মানুষকে যাওয়ার জন্য। এইটার ইমপ্যাক্ট কি কোথাও আমরা ক্যালকুলেট করেছি? অকরা ফ্যাক্টরি লেভেলে, আমরা যারা রপ্তানিমুখী শিল্পের কথা বলছি, ফ্যাক্টরি লেভেলে আমাদের ইনফেকশন কতটুকু সেটা কি আমরা কখনো ক্যালকুলেট করেছি অথবা কোনো ধরনের যাচাই করেছি কিনা? এই সবগুলো মিলিয়েই আমার কাছে মনে হয় একটা বাস্তবতা তৈরি হয়েছে। সেখানে কঠোর হওয়া পুলিশের পক্ষে, যে প্রশ্ন আপনি করেছেন, খুব বেশি সম্ভব না, আবার কঠোর না হয়েও উপায় নেই, কোনো কোনো ক্ষেত্র আছে। আমার মনে হয় একটা দোটানার মধ্যেই তারা পড়েছেন। আমরা মনে হচ্ছে মিডিয়াও কিন্তু সেই একটা দোটানার মধ্যে পড়েছে। জি, শাকিল ফরিদ, আপনার কাছে আবার আসি। মানে যেই লকডাউনে যেটা সৈয়দ ইশতিয়াক রেজা বললেন যে পৃথিবীর কোথাও এই নিয়মটা নাই যে 7 দিনের লকডাউন বা বিধিনিষেধ। আমরা যদিও লকডাউন শব্দটা ব্যবহারই করছি না, বিধিনিষেধ সরকারিভাবে একদম প্রজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে বিধিনিষেধ। এটি আসলে কতদিন হলে আবার মন্ত্রীরা বা সচিবরা বলছেন যে লকডাউন, আবার প্রজ্ঞাপনে দেওয়া হচ্ছে বিধিনিষেধ। এটি কতদিন হলে আসলে এটা মানে এরকম হয় যে আমরা একটা ভালো ফলাফল পেতে পারি বা পৃথিবীর বিভিন্ন দেশ পেয়েছে? ধন্যবাদ। আপনি একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, কিন্তু আমি সৈয়দ ইশতিয়াক রেজা সাহেবের সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি যে 7 দিন লকডাউন দিয়ে আসলে কিছু হবে না। লকডাউনে যদি কোনো এফেক্ট আপনি দেখতে যান 4 থেকে 6 সপ্তাহ দিতে হবে অ্যাটলিস্ট। কেননা আপনি এখন যেই 10,000 পজিটিভ কেস দেখছেন, এটা হচ্ছে লকডাউনের আগের এফেক্টটা দেখছেন। আপনি 7 দিন লকডাউন দিবেন, 7 দিন লকডাউন দেওয়ার পরে ওটার এফেক্ট দেবেন আরো কিছুদিন পরে, ওটার এফেক্ট দেখতে দেখতে কিন্তু অনেক আবার ট্রান্সমিশন হয়ে যাবে। সো এই জিনিসটা একমাত্র সম্ভব এরকম শর্ট লকডাউনে কাজ করা যদি আপনার সাথে সাথে আপনি ভ্যাকসিনেট করতে পারেন, কিন্তু এটা তো আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না আমাদের দেশের ক্ষেত্রে। সো আমার যেটা মনে হয় বাংলাদেশের মতো জায়গাতে যেটা করতে হবে 4 থেকে 6 সপ্তাহ করতে হবে। এবং ধরেন আমাদের গার্মেন্টস সেক্টর, যেখানে আপনার গভর্নমেন্টও চাচ্ছে না তাদের কাজ বন্ধ করতে অথবা তাদের মালিকরাও চাচ্ছে না কাজ বন্ধ করতে, ওখানে কিন্তু টেস্টিং এর ব্যবস্থা করতে হবে। খুব চিপে কিন্তু আজকাল অ্যান্টিজেন টেস্টিং পাওয়া যায়। ওগুলি খুব সেন্সিটিভ না, ওগুলি সেন্সিটিভিটি ধরেন 50%। আরটিপিসিআর ইংল্যান্ডে সেন্সিটিভিটি টু 90-95% এখন যেভাবে করা হয়। 50% যদি হয় আপনি কিন্তু খুব সিমটোম্যাটিক যারা তাদেরকে অ্যাটলিস্ট ধরতে পারবেন। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত টাকা খরচ করে, কারখানাগুলোতে এত টাকা খরচ করে, তারা কিন্তু এই অল্প টাকা দিয়ে যদি অ্যান্টিজেন কিটগুলো নিয়ে আসে তাহলে কিন্তু এটা করা যায়। যেমন আমি একজন ডাক্তার, আমি ইংল্যান্ডে আমার নিয়ম হচ্ছে কিন্তু প্রতি সপ্তাহে 2 বার আমার অ্যান্টিজেন টেস্টিং করতে হয় প্রতি সপ্তাহে, এবং পিসিআর টেস্ট করতে হয় আমার ওয়ান্স এভরি 2 উইকস। এখন এই জিনিসটা খুব একটা এক্সপেন্সিভও না। যারা স্কুলের বাচ্চা তারা কিন্তু অনেকেই এই টেস্টটা করে। যারা এখানে বিভিন্ন সেক্টরে, যেমন এখানে যারা সিকিউরিটি গার্ড, তাদের কিন্তু প্রত্যেকদিন সকালে একবার করে অ্যান্টিজেন টেস্টিং করতে হয়। সো আপনি এটা একটা ব্যালেন্স, আপনি কতটুকু রিসোর্স দিবেন একটা সেক্টরকে ওপেন রাখার জন্য। আমি কমপ্লিটলি এগ্রি করি যে গার্মেন্ট সেক্টর বন্ধ করলে এটা ফিজিবল না। তাহলে যেটা করতে হবে তাদেরকে ওরম ভাবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এমন ব্যবস্থা করতে হবে তারা যাতে বাইরে মিক্সিং করতে না পারে এই যারা ইনডোরে কাজ করছে, এবং তাদেরকে রেগুলার টেস্টিং এর ব্যবস্থা করতে হবে। সপ্তাহে 1 দিন টেস্টিং, সপ্তাহে ইভেন 2 দিনও টেস্টিং। এটা খুব একটা এক্সপেন্সিভ না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অন্যান্য ইন্ডাস্ট্রি অনেক টাকা বানায়। সো আমার মতে এইটাই মোস্ট লজিক্যাল ওয়ে। কারণ বাংলাদেশের মতো একটা দেশে, যেটা উন্নয়নশীল একটা দেশ, আপনি কিন্তু পুরো লকডাউন করে মাসের পর মাস রাখতে পারবেন না। ইংল্যান্ডে 4 মাস লকডাউন ছিল, কিন্তু এটা সম্ভব হয়েছে কারণ আমাদের সোশ্যাল সিস্টেম ওরকম। আমাদের এখানে যারা ভালনারেবল, যারা বয়স্ক, যারা কিনে খেতে পারে না, তাদেরকে কিন্তু নিজেদের বাড়িতে ভলান্টিয়ার খাওয়া দিয়ে দিয়েছে। এবং যারা হচ্ছে চাকরি নাই তাদেরকে টাকাও দেওয়া হয় প্রতি মাসে, প্রতি সপ্তাহ ধরে পর্যন্ত। আমেরিকাতেও দেওয়া হয়, আমেরিকাতেও তাই। সেটা বাংলাদেশের পক্ষে করাটা কতটুকু সম্ভব, এটাও একটা বড় ব্যাপার। তারপর আপনি যে কথাগুলো বলেছেন 4 থেকে 6 সপ্তাহ এবং গার্মেন্টস শিল্পের কথা খুব বিশেষ করে বলেছেন, এই দুটো প্রসঙ্গ নিয়ে আমরা বিরতি নিয়ে এসে আরো দুজন অতিথির সঙ্গে আলাপ করব। ডাক্তার শাকিল ফরিদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সৈয়দ ইশতিয়াক রেজা এবং শওকত মাহমুদ দুজনে থাকবেন। আমরা বিরতি পরে ফিরে এসে আপনাদের সঙ্গে আলোচনা করবো। নিউটন সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি দর্শক, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। দুজনকে আবারও স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। আমি দেখতে পাচ্ছি না দুজন কি আছেন আমাদের সঙ্গে। জি, দুজনকে আবারও স্বাগত। শওকত মাহমুদ, আমি আপনাকে দিয়ে শুরু করি। যেটি ডক্টর শাকিল ফরিদ এর আগে বলে গেলেন যে 4 থেকে 6 সপ্তাহ যদি
টানা লকডাউন বা বিধিনিষেধ দেওয়া হয় তাহলে একটা সুফল পাওয়া যাবে, সেটি বাংলাদেশে আদৌ কতটুকু সম্ভব সেটি নিয়ে একটু কথা বলতে চাই। পাশাপাশি এর মধ্যে দেখেন যে 5 দিন 4 দিন না যেতে পঞ্চম দিনের দিন আবার ব্যাংক খুলে গেছে, শেয়ার বাজার খুলেছে, সেখানে মানুষ ভিড় করছে এবং সেই ছুতোয় অনেকেই বাইরে বেরোচ্ছে। দেখুন, 4 থেকে 6 সপ্তাহ লকডাউন যারা দেয় তাদের একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে, যে একটা লকডাউন দিচ্ছি, দেওয়ার মধ্যে দিয়ে আমি ভ্যাকসিনেশন, যেটা ডাক্তার সাহেব বললেন, যে আমাদের তো এখন ভ্যাকসিনেশনের বিষয়টা আমাদের সেইভাবে সেই গতিতে নেই। দ্বিতীয়ত, এর যে ইকোনমিক সাইডটা আছে, আমি বারবার বলছি, আপনি ইকোনমিক সাইডটা যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে 4 সপ্তাহের লকডাউন মানুষ মেনে নিবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু মানুষের এই খোরাক, তার ফুডের অ্যাভেলেবিলিটি, যে নিম্ন আয়ের মানুষের, এটা কিভাবে নিশ্চিত করা যাবে? অর্থাৎ বাংলাদেশে ওই চিন্তা করে আমরা 4 থেকে 6 সপ্তাহের লকডাউন এটা বাস্তবসম্মত হবে, কারণ গভর্নমেন্টের হাতে টিকা নেই। গভর্নমেন্ট এই লকডাউনটা দিয়ে এমন ভাবে টিকা দিয়ে কর্মসূচি চালু করলো যাতে করে আর কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা তো সেটা পারছি না। অর্থাৎ স্রেফ লকডাউন দিলে কিন্তু এটা মানুষের মধ্যে ক্ষোভ জন্মাবে, ক্ষোভের থেকে অনেক কিছু জন্মাবে। তো সেটা আমার মনে হয় যে এটা বাংলাদেশে খুব বাস্তব। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থাটা, ওই যে আমরা 1.5 বছর সময় পেয়েছি, কিন্তু আমরা তো অধিকাংশ হাসপাতালে আইসিইউ নেই, অক্সিজেনের সাপ্লাই এর ক্রাইসিস, চিকিৎসা ব্যবস্থাটাই আমরা এখনো লাইন আপ করতে পারি। এটাও তো একটা আমাদের জন্য বড় সমস্যা। অতএব 4 থেকে 6 সপ্তাহ লকডাউন দেবেন, কিন্তু ইকোনমিক সাইডটা দেখতে হবে, যেহেতু নতুন দরিদ্র হয়েছে বা আরেকটি মতো, যদি অর্থমন্ত্রী বলেন যে তার কাছে এই বাস্তবতা তাই, এবং একই সঙ্গে আপনার আমি বলবো যে প্ল্যানিংটা যদি সাফিসিয়েন্ট টিকা আপনি জোগাড় করে ফেলতে পারেন, যে আমি টিকা দিয়ে আমি মানুষকে কাভার করে, সেটাও তো এই ক্ষেত্রে আমার মনে হয় বাস্তব। সৈদিশ থেকে আপনার কাছে আসি, পাশাপাশি একটু জানতে চাই যে অ্যান্টিজেন টেস্টের কথা বারবার শাকিল ফরিদ বলছিলেন, যে উনি বলছিলেন যে উনি সপ্তাহে 2 বার করে তার অ্যান্টিজেন টেস্ট করতে হয় এবং অ্যান্টিজেন টেস্ট খুবই অল্প মূল্যে সেটি করা যায়, এবং ফোকাস করেছেন গার্মেন্টসে অনেকে সর্দি কাশি হলেই তারা একটু রেস্ট নিয়ে চলে আসে, তাদের টেস্ট হয়েছে কিনা গার্মেন্টসের কোনো মালিকপক্ষ কেউই উত্তর দিতে পারে না যে রেগুলার টেস্টিং হয় কিনা। আপনার কাছে জানতে চাই। দেখেন, রোবাস্ট অ্যান্টিজেন টেস্ট এটা শুরু থেকেই বলা হচ্ছে। আপনি সারা বাংলাদেশের সব জেলায় আরটিপিসিআর মেশিন দিতেও পারবেন না, এবং আরটিপিসিআর মেশিন বেসিক্যালি খুব এক্সপেন্সিভ, এবং এখন পর্যন্ত 38 জেলায় কিন্তু সেটা নাই। কিন্তু আপনি একটা রোবাস্ট অ্যান্টিজেন টেস্ট কিন্তু সারা দেশেই করা সম্ভব ছিল, এটা খুবই সহজ এবং অল্প মূল্যে করা যায়। এবং এটার মাধ্যমে যেটা হয় যে মানুষের ভেতরে একটা ধারণা তৈরি হয় যে তিনি কি সুস্থ না অসুস্থ। আমি ডক্টর শাকিলের সাথে সম্পূর্ণ একমত যে গার্মেন্টস ফ্যাক্টরিতে বোথ অ্যান্টিজেন এবং আরটিপিসিআর দুটো টেস্টেরই কিন্তু প্রয়োজন আছে। আরটিপিসিআর এর যেটা নেগেটিভ আসবে সেটাকে শেষ পর্যন্ত পিসিআর ল্যাবে নিয়ে গিয়ে এটার এফিকাসি টেস্ট করা যায় যে এটা সত্যি সত্যি ফলস পজিটিভ আসলো না ফলস নেগেটিভ আসলো। সুতরাং এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং এটা অনুসরণ করা উচিতই বলে মনে হয়, এই কারণে যে গার্মেন্টস কর্মীরা বা ফ্যাক্টরি কর্মীরা দলবদ্ধভাবে আসা যাওয়া করে, অত্যন্ত একটি সেবি পরিস্থিতির মধ্যে তারা থাকে, এবং তারা ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাওয়ার পরে কোন পরিস্থিতিতে জীবনযাপন করে সেটা কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেখতে পায় না। কারখানার ভিতরে হয়তো হাত ধোয়া, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা সম্ভব হয়। সুতরাং আমি তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু অন্য একটা কথা, এই যে 4 থেকে 6 সপ্তাহ যে লকডাউনের কথা বললেন তিনি, এটা বাংলাদেশে কোনোভাবে সম্ভব না। এবং তারা যে 4 থেকে 6 সপ্তাহ তো এসছে, সেটা কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এসছে। অর্থাৎ তারা প্রথমে যেটা বিধিনিষেধগুলোকে পুরোপুরি মানতে বাধ্য করেছে, এবং শেষ পর্যন্ত লকডাউনের তারা সুফলও পেয়েছে, কারণ তাদের জনসংখ্যা কম এবং তারা লকডাউন মানে লকডাউন, সেখানে কোনো বিশেষ ছাড় নেই যে বড় লোকের কারখানা বলে আমি গার্মেন্টসকে ছাড় দিয়ে দিলাম, অথবা অন্যদের সুবিধা হবে, বিশেষ শ্রেণীর সুবিধা হবে বলে ব্যাংকে ছাড় দিয়ে দিলাম। এটা হওয়ার কিন্তু কারণ নয়। আমরা শেয়ার বাজার খোলা রাখলাম ইত্যাদি হওয়ার কোনো কারণ নাই। এখন বাংলাদেশের যে বাস্তবতা, আমরা যখন সারা পৃথিবী লকডাউনে ছিল তখন আমরা লকডাউন করিনি। সারা পৃথিবী এখন টিকা নির্ভর, আমরা লকডাউন প্র্যাকটিস করছি। টিকা হলো নাম্বার 1 এখন অপশন আপনার হাতে। মানুষকে টিকা দিতে হবে। 35 পর্যন্ত আজকে ডিজি বলেছে নেমে এসছে বয়স। কিন্তু শিক্ষার্থীদের কি হবে? আপনি 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক শিক্ষার্থীকে দিতে হবে টিকা। স্কুল কলেজগুলো খুলতে হবে এবং সেটার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে। প্রধানমন্ত্রী সংসদে যেটা বলেছেন, আস্থা রাখতে চাই যে ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা আসবে, এবং যে উৎস থেকেই হোক যত টাকাই লাগে সেই টিকা তিনি সংগ্রহ করবেন। বাংলাদেশের প্রথমে কিন্তু টিকা ব্যবস্থাপনাটা অসাধারণ ছিল, কিন্তু টিকা সংগ্রহ এবং প্রদান ব্যবস্থাপনা সেটা হোঁচট খেয়েছে। আমি মনে করি দ্বিতীয় পর্যায়ে সরকারের সামনে 80% মানুষকে টিকা দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই।
দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হলো লকডাউন যে থাকবে না, সেটার ইঙ্গিত কিন্তু আজকে জনপ্রশাসন মন্ত্রী দিয়েছে যে ঈদের সময় কিছু বিধিনিষেধ থাকবে, তার অর্থ হলো লকডাউন থাকবে না। সুতরাং লকডাউনের চেয়ে বেশি প্রয়োজন কিন্তু এখন সারা বাংলাদেশে কমিউনিটি মোবিলাইজেশন, মাস্ক করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং সেটার জন্য স্থানীয় সরকার কাঠামো, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, এইগুলোকে কিন্তু এখনই মানুষের সাথে যোগসূত্র হিসেবে নামাতে হবে। অন্যথায় কোরবানির হাট থেকে শুরু করে ঈদের বাড়ি যাওয়া এবং জেলায় জেলায় প্রান্তে প্রান্তে মানুষের যে মেলামেশা হবে, সেটা থেকে যে একটা বড় ধরনের সংকট সামনে আসছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু একদম একটু চোখটা খোলা রাখলেই দেখা যায়। সুতরাং এখন অপশন কিন্তু লকডাউন না, এখন অপশন টিকা, এবং একই সাথে কিন্তু পিপলস মোবিলাইজেশন, একটা রাষ্ট্রীয় সামাজিক আন্দোলন কিন্তু এখন মানুষের। 1.5 বছর পরে এসে মানুষকে যে মাস্ক পরতে বলতে হয়, এটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষের মুখে যে মাস্কটা তুলতে পারলাম, এই তোলার কাজটা কিন্তু এখন করতে হবে অবশ্যই। শওকত মাহমুদ, আমি আপনার কাছে আসি, যেহেতু শওকত মাহমুদ ইশতিয়াক যে এই কথাটা বললেন, আপনি বারবারই বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের অনুষ্ঠানে বারবার বলেছেন যে সবাইকে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বকে একসাথে এই জায়গাগুলোতে নিয়ে যাওয়া, মানুষকে সচেতন করার জন্য, অন্তত মাস্কটা পরানোর জন্য। সেটি কিন্তু সরকার করতে পারলো না এখন পর্যন্ত। কেউ পরেন, কেউ থুতনিতে ঝুলিয়ে রাখেন, অধিকাংশ মানুষই পরেন না। পাশাপাশি যেটা টিকার কথা বললেন, যে সরকারের মানে টার্গেট আছে, প্রধানমন্ত্রী বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা আসবে এবং 80% টিকা তিনি দিতে চান, দিতে পারবেন। সেটি কতটুকু সম্ভব হবে বলে আপনি আশাবাদী? দেখুন, আমরা প্রথমেই বলেছিলাম যে একটা রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন এই অতিমারীকে মোকাবেলায়, এবং বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সে আহ্বানও জানিয়ে, সরকার সেই পথে যায়। সম্প্রতি সংসদে সরকারি দলের সংসদ সদস্যরাই ক্ষোভ প্রকাশ করেছেন, তাদেরকে বাদ দিয়ে শুধু আমলাদের উপর নির্ভর করে এই করোনা মোকাবেলা করা হচ্ছে, এবং তাদের ক্ষোভটা জেনুইন। কোথাও কোনো রাজনৈতিক কাঠামোকে এই মোকাবিলার জন্য ইউজ করা হয়। বিরোধী দলের কথা তো বাদই দিলাম যে বিরোধী দলকে নেবেই না, বরং বিরোধী দলের উপর বিষোদ্গার করা হচ্ছে। কিন্তু সরকারি দলের সাংসদরা বা ওই স্থানীয় পর্যায়ে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরকে সম্পৃক্ত করা হয়, এবং সংসদে বক্তব্য দেওয়ার পরও যে কোনো চেঞ্জ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। অর্থাৎ সরকার সেই পথে হাঁটবে না। কিন্তু শুধু আমলাতন্ত্র বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে কিন্তু এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব না, এবং এটা প্রথমেই কিন্তু এটা মার খেয়ে গেছে। এবং সরকারের একগুঁয়েমি বলুন বা সরকারের, আমি বলবো যে একদেশিতা বলুন, সেই জন্যই কিন্তু আজকে ক্রাইসিসটা বেড়ে গেছে। অথচ এই মুহূর্তে প্রয়োজন একটা রাজনৈতিক ঐকমত্য, এবং মহল্লায় মহল্লায় কমিটি গঠন করে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষের পাশে দাঁড়ানো, যার যার বিপদে ছুটে যাওয়া। এবং যেহেতু এনজিও গুলো এখন সেভাবে কাজ করতে পারছে না, সবাইকে একসঙ্গে নিয়ে একটা কাজ করার সরকার সৃষ্টি করতে পারত, কিন্তু সরকার সে পথে যাবে না বলেই মনে হচ্ছে। এবং আমি মনে করি যে ফাইটটা শুধু আমলাতন্ত্রের ফাইট। মানে 64 জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পর্যায়ে, তারা কি করছে, কি করেছে আমরা জানি না, অথচ আমাদের ট্যাক্সের পয়সায় তারা বেতন নেয়, এবং সরকারও তাদেরকে নিয়ে সমালোচনা হলেও সরকার কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে। এর অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ আমলা নির্ভর এই দুর্যোগ মোকাবেলার পন্থাটা সম্পূর্ণভাবে আমি মনে করি যে এটা ব্যর্থ হয়েছে, এবং দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার এই পথগুলো আছে, সেই পথগুলো কিন্তু সরকার। জি, দুজনই থাকবেন। আর একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে আলোচনায়। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। দুজনকে আবারও স্বাগত। সৈয়দ ইশতিয়াক রেজা, যেটি আসলে বলা হচ্ছিল বারবার, যে সামনে মনে হচ্ছে যে 14 তারিখের পরে হয়তো শিথিল হয়ে যাবে এই বিধিনিষেধটা, এবং তার মূল কারণ কোরবানির ঈদ। এবং একটি খবর আমরা দিয়েছি আজকে, এটির মূল উদ্দেশ্যই হচ্ছে শাকিব খান এবং ডিপজল নামে 2 গরুকে নিয়ে উত্তেজনা টাঙ্গাইলে প্রচুর লোক আসছে দেখতে সেটি, এবং একটি খামারে ছোট গরু পাওয়া গেছে। মানে এগুলো নিয়ে এই সময়টাতে আলোচনা বেশি হচ্ছে, কারণ মানুষের আগ্রহ, এবং মানুষ সেখানে ভিড় করছে, এবং কিছুদিনের মধ্যে হাট হবে, হাটের মধ্যে গরু ছাগল নিয়ে আসবে, গরু ছাগল কিনতে যাওয়া হবে, সেখানে এই যে ভিড়টা ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে। পাশাপাশি যেটি আমি একটু আপনার কাছ থেকে বিশেষভাবে ফোকাস করতে চাই, যে ঢাকার জন্য, ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশন একটি কোরবানির হাট চালু করেছে, অনলাইনে বিক্রি করা। মাত্র 1 লক্ষ পশু বিক্রির একটা টার্গেট, যেখানে ঢাকা শহরে 30 লাখের মতো পশু লাগে কোরবানির জন্য। দেখেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যে ব্যবস্থাটা, এটার জন্য আমি সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, কিন্তু এখানে এটা নিয়ে উচ্ছ্বাস যতটা আছে ততটা কিন্তু বাস্তবটা অনেক কঠিন।
এই কারণে কঠিন যে আমরা জানি যে মানুষ হাটে গিয়ে দেখে শুনে গরু কিনতে চাইবে, এবং এই যে মানুষকে যতই আপনি বলেন তারা কিন্তু নিয়ম ভেঙে সেখানে ছুটে যাবে। আমি মনে করি তাদেরকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাবে না। আরেকটা হলো যে কোরবানির হাটের যে পরিস্থিতি, সেখানে সবকিছু মিলিয়ে মলমূত্র মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হবে, আমার একটা আশঙ্কা যে ব্ল্যাক ফাঙ্গাস রোগটাও একটা বড় আকার নেয় কিনা এই ডেল্টা ভেরিয়েন্টের সাথে সাথে। সুতরাং আশঙ্কা কিন্তু এখানে অনেকগুলো কাজ করছে, কিন্তু এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে। আমাদের মানুষ আর যাই হোক কোরবানি থেকে দূরে সরবে না, এবং আমরা আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতা এই জায়গায় যে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে আমি নিজে মালয়েশিয়ায় ঈদ করেছি, ইন্দোনেশিয়াতে ঈদ করেছি, আমি কখনো মানুষের বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে এইভাবে গরু কোরবানি হতে দেখিনি। আমরা যে এই কোরবানির প্রসেসটাকে একটা সিম্পল সিস্টেমে আনতে পারলাম না, যে এটার একটা স্লটার হাউস থাকবে, সেখানে কোরবানি হবে, মানুষের বাড়িতে মাংস চলে যাবে, খোদ সৌদি আরবে যেভাবে হয়, আরব দেশগুলোতে যেভাবে হয়, অন্যান্য মুসলিম যেভাবে হয়, কিন্তু আমরা সেটা পারলাম না। এবং এই যে ক্রাইসিস গুলো আসে, ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রথম ক্রাইসিস হলো ক্রাইসিস উইল নেভার হ্যাপেন, এই যে চিন্তা করা, সংকট হবে না সেটা চিন্তা করা। দেখেন আজকে কিন্তু কোরবানিও একটা সংকট হিসেবে দেখা দিয়ে, এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে সিটি কর্পোরেশন যে নির্ধারিত জায়গাগুলো রাখে কোরবানির জন্য, সেখানে কোরবানি দিতে যাই না মানুষ, যাই না, ফাঁকা পড়ে থাকে। মানুষকে মোটিভেট করা যাচ্ছে না। মানুষের ভিতরে একটা সাংঘাতিক প্রকারে মানে আমি কি বলবো যে ধর্মীয় উন্মাদনাও আছে, যেটা অন্য অনেক দেশে কোরবানির যে শৃঙ্খলা সেটা মানুষ মানতে চায় না বাংলাদেশে। কিন্তু এটা মানুষের দোষ না, মানুষকে সেটা মানানোর জন্য যে প্রক্রিয়া লাগে, মানুষকে যে বোঝাতে হয়, যে শিক্ষণটা প্রয়োজন হয়, সেটা তো নাই। উল্টো আমরা দেখি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী ইউটিউবে বরং উল্টা তত্ত্ব নানা কিছু দিচ্ছে, তারা মসজিদ বন্ধ হতে দিতে চাইবে না, অথচ পবিত্র কাবা শরীফ মক্কা মদিনা বন্ধ থেকেছে এই করোনার সময় আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে পারবেন না। বাংলাদেশে এই যে প্রতিনিয়ত এই গোষ্ঠীর সাথে আপোষ এবং মানুষকে যে বোঝানোর বাইরে নিয়ে যে আমরা যে চেষ্টাটাই যে করি নাই, তার মূল্য প্রতিনিয়ত দিচ্ছি। আমরা কোরবানির সময়ও দিব, সেই প্রস্তুতি নিশ্চয়ই আমাদের, সেই সংখ্যা নিয়েই কিন্তু সামনের দিনগুলো আসছে। শওকত মাহমুদ, আপনার কাছে আছে একই প্রশ্ন রিপিট করলাম। আমি ইশতিয়াক রেজার সঙ্গে একমত। ডিজিটাল প্ল্যাটফর্মে কোরবানির গরু বিক্রি করার যে ব্যবস্থা করতে যাচ্ছে সিটি কর্পোরেশন, এটা উদ্যোগ ভালো, কিন্তু এতে করে কোরবানির হাটে ভিড় কমানো এটা সম্ভব হবে না। 2 নম্বর, তারা যে বলছে যে গোশত বাড়িতে পাঠিয়ে দেওয়া, আপনার শব্দ কমে গেছে, শুনতে পাচ্ছি না, খুব হালকা। হ্যাঁ, আমার একটা সংশয় আছে যে অনেকেই হয়তো গরুর গোশত পাবেন না, কারণ যাদের মাধ্যমে পাঠানো হবে তারা কতখানি বিশ্বস্ত হবে যে এই গরুর গোশত এই ওখানে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় হবে। এবং কোরবানির হাট হবে, এবং হাটের ইজারা নিয়ে আমি দেখছি যে এখনই যারা হাটের ইজারা পেয়েছে, হাট না করলে কি হয়, হাটের ইজারা যারা পেয়েছে তারা অধিকাংশই সরকারি দপ্তরের লোক। দুনিয়া বিশাল অশুদ্ধ হয়ে যাবে আমাদের সবকিছু, ধর্ম জীবন। হাট হলে অশুদ্ধ হবে না, কিন্তু এটা একটা মানে ফেস্টিভ্যালের মতো আমাদের দেশের লোকেরা নেয় যে গরু কিনবো, দেখে গরু কিনবো এবং কোরবানি। কিন্তু এরকম একটা জরুরি পরিস্থিতিতে স্থগিত রাখা যায় না, এটা ঠিক আছে। আমার স্থগিত রাখার সিদ্ধান্ত কেউ নিতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন করা যাবে না, এটাই হচ্ছে বড় কথা। কারণ অলমোস্ট সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে দেশের ভিতরে এত লাখ গরুর মানুষ ব্যক্তিগত উদ্যোগে কিনবে, যোগাযোগ করে কিনবে, হাট করা মানে সেটা ইশতিয়াক রেজা, আমি একটা আপনার সাথে যুক্ত করতে, সেটা হচ্ছে যে সেটি একদম সরকারিভাবে ইম্পোজ না করে, যেহেতু আপনি বলছেন যে ধর্মের একটা বিষয় এখানে একদম মানুষের পর্যায়ে, মানে আমি আমার জায়গা থেকে আমি এই বছর কোরবানি দিলাম না এই পরিস্থিতির মধ্যে, সেই জায়গাটা তৈরি করা যায় কিনা। বাধ্যবাধকতা বলেছে যে সক্ষমতা থাকলে কোরবানি ধর্মের, কিন্তু এটা জোর জবরদস্তি নেই যে দিতেই হবে কোরবানি। এটাকে কিন্তু ইন্টারপ্রেট করা এইভাবে, ধর্মে বলা আছে যে আমার সক্ষমতা থাকলে আমি দেবো। আমরা বলছি এবার কোরবানি কম হবে কারণ মানুষের আয় কমে গেছে, কোরবানি দেওয়ার মতো অবস্থা অনেকে নেই, কিন্তু কোরবানিটা অনেকে দেয়। আপনি বিশেষ করে যারা বড় বড় লোকের ঘর আছে, তারা তো 6 মাস আগে থেকে গরু কিনে সেগুলোকে মোটা তাজা করার প্রকল্প নিয়ে এবং তারপরে কোরবানি দেয়, এবং এদের অনেক জায়গায় খামারে গরু কেনাও আছে এবং এরা দিচ্ছে। তো মিডল ক্লাস লোক বা লোয়ার মিডল ক্লাস যারা ভাগে দেয়, কোরবানির গরুটা ফ্রেশ পাওয়া যায়, এবং এটার ধর্মীয় বাধ্যবাধকতা সেভাবে নেই, সক্ষমতার উপর নির্ভর করে। কিন্তু আমাদের এখানে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা কোরবানি দেবো, যার নামে কোরবানি দেবো, এটা একটা সওয়াব হাসিলের একটা উপায়। এবং একই সঙ্গে আমি বলবো যে এই যেহেতু ঈদের উৎসবটা
জি, সবকিছু ছাপিয়ে শওকত মাহমুদ এবং দুজনকে বলি, সবকিছু ছাপিয়ে যেহেতু করোনার যে অবস্থা, আজকে 10,000-এর মতো শনাক্ত, 164 জন মারা গেছে, সামনে কি হবে কেউ জানে না। ঈদটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে হাটে যাওয়া, সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিটল টাটনিজ সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গে।